সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদা বেগম, প্রভাষক, সরকারি জিল্লুর মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজননে আমরা ইতিপূর্বে স্ট্রিগামেটোফাইট এবং পুংগামেটোফাইটের বর্ধন পড়েছি। আজকে পড়ব নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেক কি? অপেক্ষাকৃত বড় নিশ্চল স্ট্রিগেমেট অর্থাৎ ডিম্বাণুর সাথে ছোট সচল পুংগামেটের যৌন মিলনকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই নিষেক প্রক্রিয়াটাকে 4টা ধাপে যদি ভাগ করি, প্রথমত দেখতে পাবো কি গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম, দ্বিতীয়ত পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা শুক্রাণুর সৃষ্টি, পরাগনালিকা ভ্রূণথলিতে প্রবেশ, শুক্রাণু নিক্ষিপ্তকরণ, ভ্রূণথলিতে ডিম্বাণু শুক্রাণুর মিলন। তোমরা যদি চিত্রটা লক্ষ্য করে দেখবে যে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হলো। এখন কি হবে? প্রথম ধাপটা কি? গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তো প্রথমে পরাগরেণু স্বপ্রজাতি শনাক্ত করে। গর্ভমুণ্ডের বিশেষ প্রোটিন এবং পরাগরেণুর বিশেষ প্রোটিন পারস্পরিক বিক্রিয়ায় স্বপ্রজাতি শনাক্ত করতে পারে। স্বপ্রজাতি শনাক্তকরণের পর পরাগরেণু গর্ভমুণ্ড থেকে তরল পদার্থ শোষণ করে আকৃতিতে বড় হয় এবং অঙ্কুরিত হয়। অর্থাৎ পরাগরেণুর পাতলা অভ্যন্তর প্রাচীর, আমরা আগেই পড়েছি পরাগরেণুর 2 স্তর বিশিষ্ট ইনটাইন একজাইন। তো পাতলা অভ্যন্তর প্রাচীরটা কী করে? প্রসারিত হয়ে রেণুরন্ধ্র পথ দিয়ে নলাকারে বেরিয়ে আসে, যাকে বলা হয় পরাগ নালিকা। সাধারণত স্বপ্রজাতি ছাড়া পরাগরেণু অঙ্কুরিত হবে না, এখানে গর্ভমুণ্ডে পড়ে থাকবে। ঠিক আছে, এখন দেখা যাক দ্বিতীয় ধাপ কি? পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। পরাগনালিকাটি ক্রমশ বৃদ্ধি পেয়ে গর্ভমুণ্ড হতে গর্ভদণ্ড দিয়ে গর্ভাশয় পর্যন্ত পৌঁছায় এবং গর্ভাশয় স্তর ভেদ করে শেষে ডিম্বক পর্যন্ত পৌঁছায়। পরাগনালিকা কর্তৃক নিঃসৃত বিভিন্ন এনজাইম যেমন সেলুলোজ এবং পেকটিনেজ গর্ভমুণ্ডের কোষের বিগলন ঘটে, অগ্রসমান পরাগনালিকার গমনপথ সৃষ্টি করে। ইতিমধ্যে পরাগনালিকার ভেতরে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত 2টা পুংগেমেট সৃষ্টি করে। অধিকাংশ উদ্ভিদে এই যে পরাগনালিকা গর্ভাশয়মুখী যাত্রাটা, এটা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, একে বলা হয় পরুগেমি। কোনো কোনো উদ্ভিদে যেমন কেজুয়ারিনাতে ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে, সেটাকে বলে ক্যালাজোগেমি। আবার অনেক সময় পরাগনালিকা ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে, সেটাকে বলা হয় মেজোগেমি। তবে অধিকাংশ উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে। এই চিত্রে যে দেখা যাচ্ছে ডিম্বক রন্ধ্র, এই জিনিসটা, ঠিক আছে। তারপর তৃতীয় ধাপ পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ এবং শুক্রাণু নিক্ষিপ্তকরণ। পরাগনালিকা প্রথমে গর্ভাশয় স্তর ভেদ করে ডিম্বকে প্রবেশ করে এবং ইতিমধ্যে ডিম্বকে অবস্থিত স্ত্রীলিঙ্গ মাতৃকোষ থেকে ডিম্বাণু সৃষ্টি হয় এবং ডিম্বাণুটিকে ভ্রূণথলির ভিতরেই অবস্থান করে। মনে করা কিছু রাসায়নিক পদার্থ পরাগনালিকার গতিপথ নিয়ন্ত্রণ করে। ভ্রূণথলিতে প্রবেশ করার সময় পরাগনালিকা দেখা যায় একটা সহায়কারী কোষ নষ্ট হয়ে যায় যখন শুক্রাণুটি নিক্ষিপ্ত হয় ভিতরে। ভ্রূণথলিতে এখন লাস্ট ধাপ কি? ডিম্বাণু শুক্রাণুর মিলন। এখানে দেখো, চিত্র লক্ষ্য করো, একটি শুক্রাণু বা পুংগেমেট কি করতেছে? ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, যাকে বলতেছে আমরা নিষেক। একই সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অন্য একটি পুংগেমেট মিলিত হয়, সেটাকে বলা হয় ত্রিমিলন। এই যে নিষেক প্রক্রিয়া, সেটাকে আমরা বলি দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন, যা আবৃতবীজী উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য। তবে নগ্নবীজী উদ্ভিদ ইফেড্রাতে এটা ব্যতিক্রম, ইফেড্রাতে দ্বিনিষেক দেখা যায়। এই হলো আমাদের আবৃতবীজী উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। দ্বিনিষেকের সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে কি দাঁড়ায়?
যে একই সময়ে ডিম্বাণুর সাথে একটি শুক্রাণু বা পুংগেমেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগেমেটের মিলনকে বলা হয় দ্বিনিষেক বা ডবল ফার্টিলাইজেশন। এই দ্বিনিষেকের ফলে শস্যের উৎপত্তি হয়। এখন তোমরা নিষেক এবং দ্বিনিষেকের মধ্যে পার্থক্য পড়বে। দ্বিনিষেক পার্থক্যটা বইতে দেওয়া আছে, তা আমি আলোচনা করতেছি একটু। নিষেক কি? একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলন। আর দ্বিনিষেকটা কি দেখলাম? একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলন, একই সাথে অপর শুক্রাণু বা পুংগেমেটের সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসে মিলন। এক্ষেত্রে একটি শুক্রাণুর দরকার হচ্ছে, আর এখানে দুইটা শুক্রাণুর দরকার হয়। এই ক্ষেত্রে শুধু ভ্রূণ সৃষ্টি হয়, আর দ্বিনিষেকের ক্ষেত্রে ভ্রূণ এবং শস্য উভয়ই সৃষ্টি হয়। অধিকাংশ উদ্ভিদে নিষেক ঘটে, আর আবৃত্তিবীজী উদ্ভিদে শুধু দ্বিনিষেক ঘটে। তো ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা। ঠিক আছে? এখন আমরা যদি দেখি নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকে কি কি পরিবর্তন ঘটে। তোমাদের বইতে দেখবে সুন্দর একটা চার্ট করা আছে, 13-14টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো মুখস্থ করবে। আমি একটু তা আলোচনা করতেছি। যেমন নিষেকের পরে যে গর্ভাশয়, গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে। গর্ভাশয়ের প্রাচীর ফলত্বকে পরিণত হয়। ডিম্বক বীজে পরিণত হয়। ডিম্বকেরও প্রাচীর আছে। ডিম্বকের বহিঃপ্রাচীর বীজের বহিঃত্বক হয়। ডিম্বকের অন্তঃপ্রাচীর বীজের অন্তঃপ্রাচীর হয়। আবার যে এখানে থাকে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু, এগুলো নষ্ট হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই। আর যে প্রতিপাদক কোষ এবং সহকারী কোষ নষ্ট হয়ে যায়। তারপর সেকেন্ডারি নিউক্লিয়াসটা শস্যে পরিণত হয়। এখানে ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হয়। এরকম কয়েকটা পয়েন্ট আছে, তোমরা মুখস্থ করে নিও। ঠিক আছে? এখন আমরা আসি নিষেকের গুরুত্ব। নিষেকের গুরুত্ব কি? নিষেক কেন প্রয়োজন উদ্ভিদের জন্য? প্রথমে আসা যায় ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা। এই যে এখানে আমরা নিষেক প্রক্রিয়াটা দেখলাম, এখানে ডিম্বাণুটা ছিল হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট এবং শুক্রাণুটাও হ্যাপ্লয়েড। ফলে ডিপ্লয়েড একটা উদ্ভিদের জীবের সৃষ্টি হবে। এখানে যদি নিষেক না হতো এই প্রসেসটা হতো না। এমনকি ক্রোমোজোমের সংখ্যার স্থিরতা রক্ষা করে মূলত নিষেক প্রক্রিয়া। ফল এবং বীজ সৃষ্টি, আমরা দেখতে পাচ্ছি কি নিষেকের পরে গর্ভাশয় ফলে ডিম্বক বীজে পরিণত হয়। এগুলো আমাদের জন্য দরকার। নতুন প্রজাতির সৃষ্টি করে নিষেকের ফলে। তারপরে বিবর্তন, নিষেকের ফলে জিনের বিন্যাসের পরিবর্তন হয়, তাই বিবর্তনের সৃষ্টি হয়। অধিক ফলনশীল উচ্চ ফলনশীল জাত সৃষ্টিতে নিষেক ভূমিকা রাখে। আবার উদ্ভিদের বংশরক্ষা, মানে বীজের মাধ্যমে কি আমরা পরবর্তীতে আবার নতুন উদ্ভিদ পাই। যদি বীজ সৃষ্টি না হতো, নিষেক না হলে বীজও সৃষ্টি হতো না। বীজ না হলে কি হতো? অধিকাংশ সপুষ্পক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেত। খাদ্যের যোগান, উদ্ভিদের ফল এবং বীজের সৃষ্টির জন্য নিষেক দরকার, আমরা পড়েছি। কাজেই নিষেক ক্রিয়া যতটা না উদ্ভিদের জন্য দরকার, তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের জন্য। আম, জাম, কাঁঠাল ইত্যাদি ফল আমরা নিষেকের ফলে পাই, এবং ধান, গম, ভুট্টা, শস্য প্রভৃতি আমরা কি নিষেকের পর পেয়ে থাকি। তাছাড়া আছে আরেকটা জিনিস, জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি। এই যে নিষেক হলো, এখানে কি হয়? জিনের বিন্যাসের পরিবর্তন ঘটে, ডিএনএ রিকম্বিনেশন ঘটে, তখন বিবর্তন দেখা দেয়। এইটাই জেনেটিক ডাইভার্সিটি সৃষ্টি হয়। আজকে এ পর্যন্ত হলো আমাদের নিষেক বা ফার্টিলাইজেশন আবৃত্তিবীজী উদ্ভিদের। এখন আমরা আলোচনা করব আবৃত্তিবীজী উদ্ভিদের অযৌন প্রজনন। ঠিক আছে? অযৌনটা কি? যৌন প্রজনন যদি হয় শুক্রাণু ডিম্বাণু মিলন, তাহলে অযৌনটা কি হবে? শুক্রাণু ডিম্বাণু মিলন ছাড়া যে প্রজনন, সেটা হচ্ছে অযৌন প্রজনন। নিম্ন শ্রেণীর উদ্ভিদে অযৌন প্রজননটা হয় বিভিন্ন প্রকার স্পোর তৈরির মাধ্যমে। তোমরা শৈবাল ছত্রাকের চ্যাপ্টারে পড়ে এসেছ, তাই না? এখন আজকে আমরা পড়ব শুধু আবৃত্তিবীজী উদ্ভিদের অযৌন প্রজননটা। সেটা কি? দেহ অঙ্গের মাধ্যমে হয়, তাই কে অঙ্গজ প্রজননও বলা হয়।
এটা দুই প্রকার, স্বাভাবিক অঙ্গজ প্রজনন আর এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। স্বাভাবিক অঙ্গজ প্রজনন প্রকৃতিতে হয়, সেটা কি তোমরা খেয়াল করবে যে মূলের মাধ্যমে প্রজনন হয়, কাণ্ড, পাতা, বুলবিল ইত্যাদি মূলের মাধ্যমে প্রজনন হয়, যেমন পটল, কাঁকরোল ইত্যাদি উদ্ভিদে কি মূলের মাধ্যমে প্রজনন হয়। যেমন মিষ্টি আলু, আমরা যে খাই মিষ্টি আলুটা, সেটা কি একটা রূপান্তরিত মূল। এই মূলটাই পরবর্তী লাগানো হলে আবার নতুন গাছের সৃষ্টি করে। পরে কাণ্ড দ্বারা কোন কোন উদ্ভিদ হয়, যেমন আলু, পেঁয়াজ, আদা ইত্যাদি। তাছাড়া আছে যেমন বাঁশ এবং কলা গাছে বিশেষ শাখা, মানে ওটাকে বলে শাখা, তার মাধ্যমেও প্রজনন হয়। তারপরে পাতার মাধ্যমে প্রজনন হয় পাথরকুচি উদ্ভিদে। তোমরা খেয়াল করো, পাথরকুচি উদ্ভিদের পাতা যদি মাটিতে ফেলে রাখা হয় তাহলে সেখান থেকে কি চতুর্পাশ দিয়ে নতুন কুড়ি জন্মায়। বুলবিল, কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদের কক্ষমুকুল পরিবর্তিত বুলবিল আকৃতি ধারণ করে, সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। যেমন চুপড়ি আলু, ঠিক আছে, অর্ধবায়বীয় কাণ্ড। সেটা কি কচু জাতীয় উদ্ভিদ। কচু জাতীয় উদ্ভিদে কি হয় তোমরা খেয়াল করবে, এখানে কচুতে কি লতা হয়, তাই না? লতাটা বা রানার বলে এটাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাই এখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। মুকুল উদ্গম, ইস্ট জাতীয় ছত্রাকে সেই এককোষী ছত্রাকে মুকুলের সৃষ্টি হয়, সেখান থেকে নতুন উদ্ভিদ। পর্ণকাণ্ড, ফণিমাংস উদ্ভিদে পর্ণকাণ্ডের মাধ্যমে স্বাভাবিক অঙ্গজ প্রজনন হয়। এখন আসা যাক কৃত্রিম অঙ্গজ প্রজনন, ঠিক আছে? কৃত্রিম অঙ্গজ প্রজননে যেটা হয়, আমরা নিজেদের প্রয়োজনে কি করি, উন্নত ফুল ফল বিশিষ্ট উদ্ভিদের ক্ষেত্রে এই কলমগুলা করা হয়। যেমন শাখা কলম, দাবা কলম, জুর কলম, গুটি কলম, চোখ কলম। শাখা কলমটা কি পরিণত উদ্ভিদের, এখানে পরিণত উদ্ভিদের একটি কাণ্ড কেটে সরাসরি মাটিতে পুঁতে দেওয়া হয় এবং এখানে প্রতিনিয়ত পানি দেওয়া হয়। ভিজা মাটি থাকে, সেখান থেকে কি মূলের সৃষ্টি হয়, তখন একটা পরবর্তীতে নতুন গাছের সৃষ্টি করে। দাবা কলম বা লেয়ারিং। শাখা কলমের একটা নাম হচ্ছে কাটিং, ঠিক আছে? দাবা কলমটা কি করা হয়, মাটির কাছাকাছি একটা কাণ্ডকে টেনে এনে এভাবে পুঁতে রাখা হয় মাটিতে এবং নিয়মিত পানি দেওয়া হয়। ফলে এখান থেকে কি হয়, মূলের সৃষ্টি হয় এবং পরবর্তীতে এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তারপরে জুর কলমটা কি, একই প্রজাতির একটি গাছ ধরো টবে লাগানো আছে, এখানে একই প্রজাতির অন্য একটি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন গাছের শাখা এনে কেটে লাগানো হয় এবং বেঁধে দেওয়া হয়, এটাকে বলা হয় স্টক। আর যেটাকে এনে জোড়া লাগানো হয় সেটা হচ্ছে সায়ন। সায়নের উপরই উদ্ভিদের বৈশিষ্ট্য নির্ভর করবে। স্টক শুধু উদ্ভিদকে মাটি থেকে পানি এবং খনিজ লবণ সরবরাহ করবে। এ হলো জুর কলম। তারপর আছে গুটি কলম করা হয় কি, শক্ত কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ যেমন লেবু, আম, গোলাপ এসব উদ্ভিদে একটা কাণ্ডকে একটা শাখা, এখানে ধরো এই জায়গাটার বাকল তুলে সেখানে মাটি, খড়, গোবর দিয়ে বেঁধে দেওয়া হয় এবং পানি দেওয়া হয়, প্রতিনিয়ত পানি এভাবে দেওয়া যায়। উপরের একটা শাখার ভিতরে একটা মাটির কলসি রেখে ছিদ্র করে দিলে আস্তে আস্তে পানি পড়তে থাকবে, আর এখানে নতুন শাখা মূলের সৃষ্টি হবে এবং সেটাকে কেটে নতুন জায়গায় লাগালে নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। তারপর আছে চোখ কলম, বড়ইতে সাধারণত করা হয়, এটা কুল বা বড়ই যেটাকে বলি আমরা।
কাঙ্ক্ষিত উদ্ভিদের কক্ষমুকুলটাকে টি আকৃতির করে কেটে এবং যে উদ্ভিদে লাগানো হবে সে উদ্ভিদও টি আকৃতির একই আকৃতির একটা বাকল তুলে নিয়ে সেখানে কাঙ্ক্ষিত কক্ষমুকুলটাকে বায়ুরোধী করে বেঁধে দেওয়া হবে। সেখান থেকে কি উদ্ভিদের সাথে মিশে যাবে এবং নতুন শাখার সৃষ্টি করবে। এভাবে করা হয় চোখ কলম। এগুলো আমাদের উদ্ভিদের অযৌন প্রজননের বিভিন্ন পর্যায়গুলো, স্বাভাবিক অঙ্গজ প্রজনন কি আর কৃত্রিম অঙ্গজ প্রজনন কি। এছাড়া তোমাদের এই অধ্যায়ে কিছু প্রজনন আছে, সেগুলো আমরা যদি দেখি, পার্থেনোজেনেসিস বলে দেখবে একটা সংজ্ঞা আসে পরীক্ষায় প্রায় সময়, ছোট প্রশ্ন। পার্থেনোজেনেসিস, ঠিক আছে? পার্থেনোজেনেসিসটা কি? আমরা জানি কি প্রকৃতিতে শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে ভ্রূণ সৃষ্টি হয়, সেখান থেকে নতুন জীবের সূচনা হয়। কিন্তু পার্থেনোজেনেসিসে কি হবে? এখানে অনিষিক্ত ডিম্বাণু, যেমন আমি লিখলাম আবার, ডিম্বাণুটা অনিষিক্ত থাকবে। শুক্রাণু ডিম্বাণু মিলন ছাড়াই অনিষিক্ত অবস্থায় ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হবে, সেটাকে বলে পার্থেনোজেনেসিস। সেটা আবার দুই প্রকার, হ্যাপ্লয়েড আর হচ্ছে ডিপ্লয়েড। যখন স্বাভাবিক প্রক্রিয়ায় মাইটোসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড ডিম্বাণু সৃষ্টি হয়, কিন্তু সেই ডিম্বাণুটা নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণে পরিণত হয়, তাকে বলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। যেমন সোলানাম নাইগ্রাম, বাংলা নাম হচ্ছে তিগ্রেগন। এখানে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস ঘটে। অর্কিস মেকুলাটা, ঠিক আছে, এই দুইটাতে। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি? যখন ডিম্বাণুটা ডিপ্লয়েড অবস্থায় ভ্রূণে পরিণত হয়ে যাবে। এখানে স্বাভাবিক মাইটোসিস প্রক্রিয়া, মিওসিস প্রক্রিয়া না হয় কি মাইটোসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হবে, তাকে বলা হয় ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এখানকার উদাহরণ হচ্ছে পার্থেনিয়াম আর্জেন্টিনাম, পার্থেনিয়াম আর্জেন্টাটাম এই উদ্ভিদ। আর আরেকটা উদ্ভিদ, সেটা হচ্ছে টেরাক্সিকাম, TAXCM, টেরাক্সিকাম অ্যালবিডাম, ঠিক আছে? এ হলো পার্থেনোজেনেসিস। এন্ড্রোজেনেসিস দেখবে একটা প্রজনন। এন্ড্রোজেনেসিসটা কি? এটা ছিল অনিষিক্ত ডিম্বাণু পার্থেনোজেনেসিস। এন্ড্রোজেনেসিস হচ্ছে অনিষিক্ত শুক্রাণু। অনিষিক্ত শুক্রাণুটা যখন ভ্রূণে পরিণত হয়, সেটাকে বলে এন্ড্রোজেনেসিস। নিকোটিয়ানা টাবাকাম, মানে তামাক জাতীয় উদ্ভিদে, নিকোটিয়ানা টাবাকাম এই উদ্ভিদে এন্ড্রোজেনেসিস প্রক্রিয়ায় ভ্রূণ সৃষ্টি হয়, ঠিক আছে? আরও দুই এক প্রকার প্রজনন আছে, যেমন ধরো এপোস্পোরি। এগুলো ছোট সংজ্ঞা আসে পরীক্ষায়। হ্যাঁ, এপোস্পোরিটা কি? ডিম্বাণু, ডিম্বকের যে কোনো দেহকোষ, যেমন নিউসেলাস, ডিম্বক ত্বক, এই যে আমরা ডিম্বকটা আঁকছিলাম, এর বাইরের ত্বক বা নিউসেলাস, এইসব অংশ থেকে যখন ভ্রূণ সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাপোস্পোরি। যেমন হেরিসিয়াম উদ্ভিদে, HIERA, CIM, হেরিসিয়াম উদ্ভিদে এমন দেখা যায়। আর এটা আছে অ্যাপোগেমি,
অ্যাপোগেমি। সেই জিনিসটা হচ্ছে কি, ভ্রূণথলিতে যে ডিম্বক ব্যতীত অন্য যে কোষগুলো থাকে, যে প্রতিপাদক কোষ, সহকারী কোষ, সেখান থেকে যে ভ্রূণ সৃষ্টি হয় তাকে বলে অ্যাপোগেমি। এর উদাহরণ হচ্ছে এলিয়াম উদ্ভিদ। এলিয়াম উদ্ভিদে অ্যাপোগেমি প্রক্রিয়ায় প্রজনন হয়। এই হলো মোটামুটি আমাদের বিভিন্ন প্রকার প্রজনন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।